জয় হিন্দ। আমাদের হিস্ট্রির নেক্সট ক্লাসে আপনাদের স্বাগতম জানাই। আমাদের কত দূর হয়ে গেছিল? ও শিখ গুরু চলছিল, শিখ গুরু 5টা শিখ গুরু করিয়ে দেওয়া হয়েছিল, তাই না? বলো প্রথম শিখ গুরুর নাম, যারা অনলাইনে আছে তারা বলবে। গুরু নানক, দ্বিতীয় গুরু অঙ্গদ, তৃতীয় গুরু অমরদাস, তারপরে গুরু রামদাস, তারপরে গুরু অর্জুন। আচ্ছা, কার বাণীগুলো আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেবে আছে? গুরু কার বাণীগুলো আছে? গুরু নানকের বাণীগুলো আছে। কে লিখেছে বইটা? অর্জুন দেব। কে? অর্জুন দেব। এরপরে লঙ্গর ব্যবস্থা কন্টিনিউ কার কাল থেকে হয়? গুরু অঙ্গদ। আকবর কাকে 500 বিঘা জমি দান করে? গুরু রামদাস। অমৃত সরোবর নির্মাণ কে করায়? গুরু রামদাস। কার শিষ্যগুলোকে শিখ বলা হয়? গুরু নানকের। লঙ্গর ব্যবস্থা প্রথম কে চালাইছিলেন? হর মন্দির নির্মাণ কমপ্লিট কে করেন? গুরু অর্জুন দেব। সেটার উপরে সোনার কোটিং কে চাপান? শেষ গুরু নাই, রঞ্জিত সিং। উনি কি কোনো গুরু ছিলেন? কি ছিলেন? রাজা। কোন মিশলের? কোন মিশল? সুকারচাকিয়া মিশল। কটা মিশল ছিল? 12টা। সবচেয়ে পাওয়ারফুল মিশলের নাম কি? সুকারচাকিয়া মিশল। অমৃতসরের সন্ধি কত সালে? কার সাথে কার? ব্রিটিশ ভার্সেস রঞ্জিত সিং। হ্যাঁ। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে? 1845 থেকে 46। এরপরে বলো দ্বিতীয় ইং শিখ যুদ্ধ কত সালে? 48 থেকে 49। আর কিছু নাই? নেক্সট। আচ্ছা, অর্জুন দেবকে কে প্রাণদণ্ড দেন? হ্যাঁ, औरंगजेबের টাইমের নাই ছিল অর্জুন দেব। জাহাঙ্গীর প্রাণদণ্ড দেন। চলো এরপরে নেক্সট তাকাও। পঞ্চম পর্যন্ত হয়ে গেছিল, আজকে 6 নম্বর গুরু কি হলো? বলো তোমরা যদি পড়ে আসছো, নিজে থেকে রিসার্চ করে আসছো, ষষ্ঠ গুরুর নাম কি? বলো। দেখো, এরপরে 3টা গুরু আছে। 3টা গুরুর নাম হচ্ছে হর দিয়ে শুরু। হর গোবিন্দ, হর রায়, হর কিষণ। বলো সাথে বলো, হর গোবিন্দ, হর রায়, হর কিষণ। হর গোবিন্দ, হর রায়, হর কিষণ। তাহলে হর গোবিন্দ কি নাম? হর গোবিন্দ। কি নাম? হর গোবিন্দ। জোরে বলো, হর গোবিন্দ, হর গোবিন্দ। হর গোবিন্দ নিজের টাইটেল রাখেন, নিজের উপাধি নেন সচ্চা বাদশাহ। কি উপাধি নেন? সচ্চা বাদশাহ। দেখো, টু দা পয়েন্ট চাইছি আমি, যেন পরীক্ষায় যেগুলো আসছে, যেগুলো আসার প্রবণতা আছে, চান্স আছে, সেগুলোই আমি পড়িয়ে দিয়ে যাবো। তা নাহলে এই 6টা পরের যে 5টা আছে শিখ গুরু, এই 5টার মধ্যে আমি 40-45 মিনিট আরামসে টানতে পারবো, কিন্তু কোনো লাভ নেই। 10 মিনিটে শেষ করে নিয়ে নেক্সট টপিক ধরবো, বেঙ্গল। তাহলে সচ্চা বাদশাহ কি উপাধি? জোরে বলো। মুখস্থ করাই চলবো, মুখস্থ না করলে আমিও ছাড়ছি নাই। টাইটেল বলো, সচ্চা বাদশাহ। তাছাড়া অকাল তখ্ত, অকাল তখ্ত, যেটাকে বাংলায় লিখছি আকাল তখ্ত, ইংলিশে আকাল তখ্ত মানে একটা বড় সড়ো সিংহাসন, 10 ফিটের সিংহাসন একটা তৈরি করিয়েছিলেন। তিনি কি নাম দিয়েছিলেন এটার? আকাল তখ্ত। কি নাম? আকাল তখ্ত বা অকাল তখ্ত। এরপরে নাগাড়া বাজানোর সিস্টেম, নাগাড়া বাজানোর সিস্টেম ইনার সময় থেকেই চালু হয়। নাগাড়া মানে পাঞ্জাবিদের স্পেশাল একটা ঢোল থাকে, বড় ঢোল, এটাকে নাগাড়া বলা হয়। ভাঙড়া করে নাগাড়াতে।
ঠিক, ক্লিয়ার? তাহলে পাঞ্জাবদের ডান্সটাকে কি বলা হয়? ভাংড়া। পশ্চিমবঙ্গের মধ্যে কোন ডান্স ফেমাস আছে? ছৌ ডান্স। উড়িষ্যার মধ্যে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর উড়িষ্যা তিনটে জায়গার মধ্যেও ছৌ ডান্স ফেমাস আছে। ক্লিয়ার? তাহলে পরীক্ষার প্রশ্ন বটে, ক্লাস 5 এর বই থেকে জিজ্ঞেস করে দিয়েছিল একবার যে পাঞ্জাবিদের ডান্সকে কি বলা হয়? ভাংড়া। হ্যাঁ, গুজরাতিদের? ডান্ডিয়া গরবা। হ্যাঁ, বলো। নাগাড়া। কি নাগাড়া কে শুরু করে? হর গোবিন্দ। কে? হর গোবিন্দ। হর গোবিন্দ। তা হর গোবিন্দ থেকে 3টা কাজ মনে রাখবো। কি কি? একটা উপাধি নিয়েছিলেন সাচ্চা বাদশাহ, দ্বিতীয় অকাল তখ্ত। কত ফিট? 10 ফিট। আর তারপর কি তৈরি করেন? নাগাড়া তৈরি করেন। নাই, নাগাড়া বাজানোর যে নাগাড়া বাজানোর যে প্রথা সেটা চালু করেন। আর ক্লিয়ার? 7 নম্বর হর রায়। কিছু মনে রাখার দরকার নেই, কিছু স্পেশাল হয় নাই। ঠিক, এখান থেকে আমরা মনে রাখবো যে ঔরঙ্গজেবের যে ভাই দারা শিখো, দারা শিখো, শিখো বাংলায় লিখছি, ইংলিশে লিখছি, দারা শিখো। ঠিক আছে, দারা শিখোকে তিনি আশ্রয় দিয়েছিলেন। কার ভাই? ঔরঙ্গজেবের ভাই। আশ্রয় দিয়েছিলেন, এটার জন্য ঔরঙ্গজেবের সাথে তার একটু টেনশন হয়েছিল। ক্লিয়ার? তো বেশি কিছু মনে রাখা দরকার নেই। 8 নম্বর হর কিষান। হর কিষান। হর কিষান। কি নাম? হর কিষান। জোরে বলো। হর কিষান। বলা হয় যে তার মৃত্যু মিজিলস। কিসে? মিজিলস এর জন্য। মিজিলস মানে বসন্ত রোগ। বসন্ত রোগ মানে বুঝো না? চিকেন পকোড়া। চিকেন পকোড়া, চিকেন পক্স। পক্স হয় এক ধরনের। ঠিক আছে, সে পক্সের জন্য তিনি মারা যান। তাহলে সেই সময় একটা বিরাট মহামারী ছিল এটা। এখনকার দিনে তো বোঝা যাচ্ছে যে না, নর্মাল পক্স হয়েছে, তার কোনো সমস্যা নেই, কিন্তু আগেকার দিনে এটা বড় সড় একটা রোগ ধরা হতো। ঠিক আছে, তাহলে চিকেন পক্স, সরি বসন্ত রোগ। কি নাম? বসন্ত রোগ। কি বলবে? বসন্ত রোগ, বা এটাকে মিজিলস বলা হয়। কি বলা হয়? মিজিলস। কি বলা হয়? মিজিলস। তাহলে কে, কোন গুরু, কোন শিখ গুরু মিজিলস রোগে, মিজিলস এর জন্য মারা যান? কে? হর কিষান। কত নম্বর গুরু? কত নম্বর? 8ম গুরু। কিরকম মনে রাখবে? এই 3টা গুরুকে একসাথে মনে রাখবে। 3টা গুরু কি আছে? হর আছে, হর নাই? হ্যাঁ, শাহরুখ খান নাম শুনেছ? হ্যাঁ, শাহরুখ খানকে শর্ট ফর্মে কি বলা হয়? SRK। এটা মনে রাখবে, GRK। কি মনে রাখবে? GRK। হর গোবিন্দ, হর রায়, হর কিষান। ক্লিয়ার? 3টা মনে রাখবে। নেক্সট 9 নাম্বার গুরু তেগ বাহাদুর। তেগ বাহাদুর। কি নাম? গুরু তেগ বাহাদুর। এখান থেকে একদম ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে যে ঔরঙ্গজেব কোন গুরুকে হত্যা করেন? তাহলে ঔরঙ্গজেব 9ম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। কে হত্যা করেন? কে হত্যা করেন? ঔরঙ্গজেব কি করেন? হত্যা করে দেন। কাকে? তেগ বাহাদুরকে হত্যা করে দেন। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? তাহলে একদম প্রথম থেকে মনে রাখবো, গুরু হর গোবিন্দ। হর গোবিন্দ কি কাজ করেন? 3টা কাজ করেন। তিনি উপাধি নেন সাচ্চা বাদশাহ, অকাল তখ্ত গঠন করেন, আর নাগাড়া সিস্টেম চালু করেন। তারপরে হর রায় কিছু মনে রাখা দরকার নেই। হর কিষানের একটা মনে রাখবো, মিজিলসের দ্বারা, তিনি বসন্ত রোগের দ্বারা তার মৃত্যু হয়ে যায়। তেগ বাহাদুর কেমন? 9ম শিখ গুরু হত্যা করা হয়। কে হত্যা করে? ঔরঙ্গজেব। আসলে এক সেকেন্ড ধরো। হ্যালো, হ্যাঁ ঠিক, আচ্ছা ঠিক, ঠিক, ক্লিয়ার? কোনো সমস্যা? নেক্সট যাবো, চলো লিখো, জলদি লিখো। এটা বলা হয় যে খুসরো, ঔরঙ্গজেবের যে ছেলে, তাকে 9ম শিখ গুরু আশ্রয় দিয়েছিলেন।
এবং আশ্রয় দেওয়ার কারণে ঔরঙ্গজেব তার কাছে দুটো শর্ত রাখলেন যে ঠিক আছে আমি আপনাকে ছেড়ে দেবো, মৃত্যুদণ্ড দিব না আপনার। হ্যাঁ, খুসরোকে, আকবর টুকে, কাকে? আকবর টুকে, সরি, আকবর টু, কাকে? আকবর টুকে আশ্রয় দিয়েছিলেন কে? তেগ বাহাদুর। এবং আশ্রয় দেওয়ার কারণে তেগ বাহাদুরকে দুটা শর্ত রাখা হয় যে তেগ বাহাদুর আপনি আশ্রয় তো দিলেন, আপনাকে কি করা হবে? মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। আপনি মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারেন, আপনি ইসলাম কবুল করে নেন, ইসলাম ধর্ম কবুল করে নেন। তিনি বললেন না আমি করব না, জোর জবরদস্তি করবো না, আমি একদম করবো না। তো তিনি কি করলেন? তাকে হত্যা করে দেওয়া হয়। এই জন্য ক্লিয়ার? তাহলে ঔরঙ্গজেব কাকে হত্যা করে? তেগ বাহাদুর। ক্লিয়ার? দেখো, একটা বলা হয় না 5টা আঙ্গুল কোনোদিন সমান হয় না, তাহলে একটা সাম্রাজ্যের মধ্যে, একটা বংশের মধ্যেই দেখো আলাদা আলাদা ধরনের বংশ। ইয়ারে যদি মনে রাখবো, আকবর 500 বিঘা জমি দান করেছে, হ্যাঁ, আর সসম্মানে নিজের কাছে বসিয়েছে। আর ই কি করেছে? তেগ বাহাদুর কি করেছে? ঔরঙ্গজেব কি করেছে? তেগ বাহাদুরকে হত্যাই করে নিয়েছে। হ্যাঁ, তাহলে তোমার ইতিহাস তোমাকে কিরকম মনে রাখবে তোমার বর্তমানের ব্যবহারের উপরে সেটা ডিপেন্ড করে। তুমি এখন তোমার হয়তো ইতিহাসে তোমার নাম নাই লেখালো, কিন্তু সমাজের মধ্যে তো একটা নাম থাকবে যে এই বাচ্চাটা ভালো ছিল, এই ছেলেটা ভালো ছিল, ছোট থেকেই ভালো ছিল। ছোট থেকে লোককে পিটতে শুরু করবে, জুলুম করতে শুরু করবে, তো সবাই বলবে ছি 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 ছি। পরবর্তীকালে তোমার বংশর যে ছেলে মেয়ে হিসেবে তারাকেও শুনতে হবে যে তোমার বাবা তোমার দাদু এরকম ছিল। হ্যাঁ, তাদের মাথা নত হবে কি নাই? তাহলে তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ ঠিক করার জন্য তোমার বর্তমান ঠিক করতে হবে। ক্লিয়ার? ইতিহাস সবাইকে মনে রাখবে মাথায়। চলো নেক্সট যাবো। ইতিহাস সবাইকে মনে রাখে। চলো নেক্সট, 10 নম্বর গুরু, লাস্ট গুরু। হ্যাঁ, কি নাম? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং, দেখো, গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের শেষ গুরু হয়ে দাঁড়ান এবং ইনার পরে আর কোনো গুরু আসেন নাই। ইনি বলেন যে আমি এই শেষ গুরু, এরপরে গুরু হিসাবে আসবে কিনা আমাদের যে ধর্মের পবিত্র বই গুরু গ্রন্থ সাহেব, সেটাকে পরে গুরু মানে নেওয়া হবে। আর তার যে উপদেশ, তার যে বাণী আছে, সেই বাণী অনুসারে এরপরে বাকি শিখ সমাজ চলবে। ক্লিয়ার? তিনি এই কথাটা বলেন। তাহলে গুরু গোবিন্দ সিং, কি নাম? গুরু গোবিন্দ সিং। ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে দেয় লাস্ট গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। ইনি মনে রাখবে খালসা বাহিনী তৈরি করে। খালসা বাহিনী মানে তিনি দেখে নিয়েছিলেন যে এরপরে যে রাজা এসে জুলুম করতে শুরু করে দিয়েছে গুরুগুলোর উপরে, তাহলে গুরুগুলা এরকম চুপচাপ থাকলে হবে না, গুরুদেরকেও একদম শরীর বডি নিয়ে একদম লড়াই করতে হবে। খালসা বাহিনী তৈরি করেন। আর এই সময় থেকে চালু হয় শিখ ধর্মের মধ্যে তলোয়ার রাখার কথা। ঠিক আছে? তাহলে দেখবে শিখ ধর্মের যারাই থাকে তারা নিজের সাথে তলোয়ার রাখেই রাখে। পাগড়ি পরবে, দাড়ি মোচ থাকবে, হ্যাঁ, তলোয়ার রাখবে, হাতে কাড়া যেটাকে বলা হয় সেটা পরবে। এই ধরনের জিনিসগুলো তারা রাখেই রাখে। এরপর বড় তলোয়ার তুমি তোমার সব জায়গায় এলাও নাও হতে পারে। এই লম্বা চওড়া তলোয়ার নিয়ে তুমি এয়ারপোর্টে ঢুকে গেলে নাও এলাও হতে পারে। হ্যাঁ, সেটার জন্য অনেকবার এটার কথা উঠেছে, তার জন্য তাদের এলাও করেছে, কিন্তু বড় তলোয়ার নয়, তারা না, ছোটর জন্য ছোট না, অস্ত্র শস্ত্র নিয়ে এলাও করে না, কিন্তু ধার্মিক কারণে সেটা এলাও করে দেয়। ছোট তলোয়ার তোমার ওনারা রাখেন। দেখবেন যখন যেখানে বড় তলোয়ার এলাও নেই সেখানে ছোট তলোয়ার তারা রাখেন। ক্লিয়ার? তাহলে এখানে পঞ্চক নামে পরিচিত। পঞ্চক মানে 5টা ক দেন কে? গুরু গোবিন্দ সিং। 5টা ক কি কি? কে, কেস, ইংলিশে কে লিখবে? কেস। কেস মানে চুল দাড়ি কেস বলা হয়। ঠিক আছে? চুল দাড়ি, এটা কেস বলা হয়। কেস। কাঙ্ঘা, কেস কাঙ্ঘা। কাঙ্ঘা মানে চিরুনি, যেটাকে হিন্দিতে কাঙ্ঘি বলা হয়। ঠিক আছে? তাহলে কাঙ্ঘা, কেস কাঙ্ঘা, কেস কাঙ্ঘা, জোরে বলো, কেস কাঙ্ঘা। কেস কাঙ্ঘা। কৃপান। কৃপান মানে তলোয়ার। ঠিক আছে? বড় তলোয়ার হোক ছোট তলোয়ার হোক নিজের সাথে থাকবে। তাহলে কেস কাঙ্ঘা কৃপান।
কেশ, কাঙ্ঘা, কৃপান, কড়া। কড়া নাই বলবে এটাকে, হ্যাঁ কড়া বলা হয়। কড়া, কাড়া হ্যাঁ, কাড়া হাতে পরার চুড়িকে কাড়া বলা হয়, ঠিক আছে। তো চুড়ি মানে মেয়েরা পুরা হাতে চুড়ি চুড়ি পরে নিয়ে থাকে, তো এখানে একটা এক ধরনের লোহার থাকবে আর কি, হ্যাঁ মেটেলের, সেটাকে বলা হয় কাড়া। দেখবে পাঞ্জাবিরা পরে নিয়ে থাকে। তাহলে কেশ, কাঙ্ঘা, কৃপান, কাড়া আর কাচ্ছা। কাচ্ছা আশা করি সবাই বুঝো। কাচ্ছা ছোট ধরনের প্যান্টকে কাচ্ছা বলা হয়। ক্লিয়ার? ইনারা এই এই পাঁচটা জিনিস ফলো করেন কার দেওয়া উপদেশ অনুযায়ী? গুরু গোবিন্দ সিং। কটা ক দিয়েছেন? 5টা ক, মানে যেগুলা ক দিয়ে শুরু হয়, পঞ্চক নামে পরিচিত। কি নাম? পঞ্চক। তাহলে বলো কি কি? কেশ, কেশ, কেশ মানে চুল, চুল দাড়ি ঝাড়ার জন্য কি দরকার হবে? কাঙ্ঘা মানে চিরুনি। তাহলে কেশ, কাঙ্ঘা, তারপরে কৃপান, কেশ, কাঙ্ঘা, কৃপান, কাঢ়া, কাচ্ছা। ক্লিয়ার? কার কোনো সমস্যা নাই? বাস, আর এর থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করবেন। চলো ক্যাপচার করো জলদি। হ্যাঁ পরীক্ষায় আসে না, যেগুলো আসেনি সেগুলো রিমুভ করে দিয়েছি। ক্লিয়ার? আর কোনো সমস্যা? চিরঞ্জিত কিছু বলতে চাও? চলো নেক্সট যাবো। তাহলে 10টা গুরু ইনস্ট্যান্ট একদম রিভাইজ করি। প্রথম গুরুর নাম কি? গুরু নানক। কি কাজ করেন? লঙ্গর ব্যবস্থা চালু করেন। আর তার উপদেশগুলো কোন বইয়ে আছে? গুরু গ্রন্থ সাহেব। তারপর গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ কি করেন? লঙ্গর ব্যবস্থা কন্টিনিউ করে। তারপর কে? গুরু অমরদাস। অমরদাস কি করেন? সুরাপান বেন। আর কি? সতীদাহ প্রথা বেন। তারপরে রামদাস। রামদাসকে কে 500 বিঘা জমি দান করে? আকবর। আর কি জমি দান করে? একটা পুষ্করিণী দান করা হয়, ঠিক আছে। হর মন্দিরের প্রতিষ্ঠা কে করেন? গুরু রামদাস প্রতিষ্ঠা করেন। কাজ শেষ কে করেন? অর্জুন দেব। এরপরে বলা হয় যে হর মন্দির এর প্রতিষ্ঠা তো হয়ে গেল, নির্মাণও শেষ হয়ে গেল। আদি গ্রন্থ কে রচনা করেন? গুরু অর্জুন দেব রচনা করেন। আদি গ্রন্থ মানে ওদের ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেব কে রচনা করেন? অর্জুন দেব। অর্জুন দেবের পরে কে আছে? হর গোবিন্দ। হর গোবিন্দ কি কাজ? সচ্চা বাদশাহ উপাধি, নাগাড়া আর অকাল তখ্ত। কত ফিট? ভেরি গুড। নেক্সট হরগোবিন্দের পরে রায় কি করেন? হর রায় শোনো নাই, বিবাদ হয়েছিল একটু ছোট। নেক্সট হর কিষান কি করেন? মিজিল বসন্ত রোগে মারা যান। তারপরে কে আছে? নবম গুরু তেগ বাহাদুর। তেগ বাহাদুরকে কে মারে? অরঙ্গজেব হত্যা করতে। নেক্সট দশম শিখ গুরু কে? গুরু গোবিন্দ সিং। এখান থেকে খালসা বাহিনী শুরু হয় এবং খালসা ইনার মৃত্যুর পরে খালসা বাহিনী সামাল দেয় বান্দা বাহাদুর, এবং বান্দা বাহাদুরের পরে ছোট ছোট প্রতিষ্ঠানে ভাগ হয়ে যায়, 12টা মিসলে ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় শিখ সমাজ, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে 12টা মিসলের মধ্যে একটা মিসল আছে সুকর চাকিয়া মিসল। সেই সুকর চাকিয়া মিসল থেকে বের হয় রঞ্জিত সিং। ক্লিয়ার? সব লাল हो जाएगा। নেক্সট এরপরে বেঙ্গল। বেঙ্গল মানে কোথা? আমাদের যে পশ্চিমবঙ্গ এখন যেটা আছে এটা অনেক বড় বেঙ্গল ছিল। বেঙ্গলটা পুরাটা বাংলাদেশ ওটা তো ছিলই, তার পাশাপাশি বিহার উড়িষ্যাও ছিল। ক্লিয়ার? এখনকার বাঙ্গাল, বিহার, উড়িষ্যা সব কিছু মিলাই নিয়ে যদি আমরা দেখি তাহলে 3টা মিলে নিয়ে বেঙ্গল ছিল। বেঙ্গলের সব থেকে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করেন কে প্রতিষ্ঠা করে? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান প্রতিষ্ঠাতা কে? লিখবে নাই, কেউ লিখবে নাই, লিখবে নাই ভাই মেরে, অনলাইনে যারা আছে তোমরা লিখবে নাই। শুনো, মুখস্থ করো, তারপর ক্যাপচার করার টাইম দেবো, স্ক্রিনশট মারবে, ক্যাপচার করবে, পরে নোটস বানাবে। কে প্রতিষ্ঠা করে? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। মুর্শিদ। মুঘল কোন সম্রাট মুঘল সম্রাটের টাইমে এগুলোকে আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে যায় সেটা জিজ্ঞেস করো না। মাহমুদ শাহ।
বা মোহাম্মদ শাহ। কার সময়ে, কার সময়ে? ইনার টাইমে মুঘল সাম্রাজ্য ছিল এবং ইনার টাইমে সবগুলো ভাগ হতে শুরু হয়ে যায়। হায়দ্রাবাদ ভাগ হয়, এরকম বেঙ্গলও ভাগ হয়ে যায় এবং বেঙ্গলের আলাদা একটা স্বাধীন শাসন করতে হয়। কে? মুর্শিদ কুলি খাঁ। প্রশ্ন জিজ্ঞেস করে মুর্শিদ কুলি খাঁর ক্যাপিটাল কোনটা ছিল? ক্যাপিটাল মানে কি? রাজধানী। রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কি নাম? মুর্শিদাবাদ। কি নাম? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তাহলে বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? মুর্শিদ কুলি খাঁ। রাজধানী কোথায়? মুর্শিদাবাদ। ইনার থেকে এইটুকু মনে রাখতে হবে, আর বেশি কিছু না মনে রাখে। এরপরে কোনো সেই মতো রাজা আসে নাই। সুজাউদ্দিন নামে আসছিল রাজা, সুজাউদ্দিন। ঠিক আছে, সুজাউদ্দিনের পরে আসে আলীবর্দী খান। আলীবর্দী খান। ইনাদের ততটা সিগনিফিকেন্ট, ততটা পাওয়ারফুল ছিলেন নাই, ততটা কিছু কাজ করেন নাই, তার জন্য এনাদের মনে রাখার দরকার নেই। কিন্তু এরপরে মনে রাখতে হবে সিরাজউদ্দৌলা। কি নাম? সিরাজউদ্দৌলা। যেটা সিরাজউদ্দৌলাকে নিয়ে বেঙ্গলটাকে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে প্রথম কে? মুর্শিদ কুলি খাঁ, তারপরে সুজাউদ্দিন, তারপরে আলীবর্দী খান, আর তারপরে সিরাজউদ্দৌলা। ক্যাপচার করো, তারপর আসছি। যেটা মুখস্থ রাখতে হবে সিরাজউদ্দৌলা থেকে, হ্যাঁ সিরাও হয়ে গেল, সিরাজউদ্দৌলা। ক্লিয়ার? তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছে এরা। চলো, কি হলো আমার এখন? ক্যামেরাটা খারাপ আছে। চলো নেক্সট যাবো। তাহলে প্রথমে কোথায় রাজধানী ছিল? ভারতের রাজধানী প্রথমে কোথায় ছিল? ভারতের রাজধানী কোথায় ছিল আগে? কলকাতা ছিল, তারপরে দিল্লি হলো। তাহলে বেঙ্গল কত পাওয়ারফুল ছিল ভাবো। বেঙ্গলের হ্যাঁ আগে ভারতের রাজধানী কলকাতা ছিল। ঠিক 1911 সালে সেটাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় যখন বঙ্গভঙ্গ রোধ হয়। আসবো সেগুলোর উপরে যখন পড়বো। তো আগে কলকাতায় ছিল। তো ভারতের মধ্যে যদি স্ট্র্যাটেজিক্যালি যদি দেখি, ভারতের মধ্যে বেঙ্গলের লোকেশন আগের দিক থেকেই, অনেক পুরানো দিন থেকেই অনেক গুরুত্বপূর্ণ লোকেশন ছিল। এখানে পোর্ট আছে, এখান থেকে তুমি ভারতের যে লোকেশন আছে সেটা তোমার ইস্টের মধ্যে যতগুলা তোমার আছে, নর্থ ইস্টের মধ্যে যত দেশ আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, অরুণাচল প্রদেশ, এগুলোর সাথে তোমার যদি যেতে হয় তাহলে বেঙ্গল দিয়ে তোমাকে পার হতে হবে। তাছাড়া তোমার পশ্চিমবঙ্গের মধ্যে যে অনেক উর্বর ভূমি, সুন্দরবন ডেল্টা রয়েছে, পোর্ট রয়েছে, এরকম বহুত কিছু জিনিস আছে যেগুলো পশ্চিমবঙ্গে খুব গুরুত্বপূর্ণ বানায়, বেঙ্গলকে খুব গুরুত্বপূর্ণ বানায় তখনকার টাইমে। তো বেঙ্গলে সবাই শাসন করতে চাইছিল, ইংরেজরাও চাইছিল যে বেঙ্গলের মধ্যে শাসন করব। ইংরেজরা চলে এসেছিল, কোন রকম বলছে আমরা ব্যবসা করব, তো দিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে আপনারা ব্যবসা করুন। তাহলে কথা খেলা শুরু হচ্ছে সিরাজউদ্দৌলা থেকে। সিরাজউদ্দৌলা, ক্লিয়ার? সিরাজউদ্দৌলার নামটা আজকে পড়েছিলাম বইয়ের মধ্যে। এত বড় নাম, যদি হাত দিয়ে নাপি না, এত বড় নাম আছে, খুব বড় নাম আছে। ক্লিয়ার? তো মনে রাখার দরকার নেই, পরীক্ষায় এইরকম ইররেলিভেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে নাই। সব থেকে আগে জিজ্ঞেস করে দেয় যে সব থেকে বিশ্বাসঘাতকতার গল্প বটে এটা, সব থেকে আগে বিশ্বাসঘাতকতা এর ফ্যামিলির মধ্যে লোক করেছে ঘাসিটি বেগম। কি নাম? ঘাসিটি। হ্যাঁ বহুত বড় আছে। কি নাম? ঘাসিটি বেগম। ঘাসিটি বেগমকে ইংরেজরা হাত করে এবং ঘাসিটি বেগমকে ঘরের মধ্যেই ষড়যন্ত্র করতে সাজায় দেয়। ঘাসিটি বেগম কোন রকম ষড়যন্ত্র করে কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয় নাই, লাস্টে ধরা পড়ে এবং শাস্তি পায়। তাহলে ঘাসিটি বেগম। এইখান থেকে যেটা আমাদের সব থেকে আগে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম একটা কিল্লা ছিল, যেমন এখন লাল কিল্লা আছে তো তেমনি কিল্লা। মানে যারা আগে রাজা থাকতো তারা কি করতো, এরকম কিল্লা তৈরি করতো। হ্যাঁ,
যা হয়েছে হয়েছে। এরকম কিল্লা তৈরি করতে বড় বড় দেওয়াল দিয়ে এনে, যে শত্রু যদি এদিক থেকে আসে তাহলে এখান থেকে আগে তীর কামান ছুড়ে নিয়ে শত্রুকে আটকে রাখা হয়। তাহলে কিল্লা মানে নিজের প্রোটেকশনের জন্য, শহরকে প্রোটেক্ট করার জন্য। শহরের আগে কিল্লা দাঁড়িয়ে থাকতো, তারপরে শহর থাকতো ভিতরে। যদি কোনো শত্রু আসছে তাহলে আগে এখানে কিল্লার মধ্যে লড়াই হতো, উপর দিক থেকে আগুন ফেলা হতো। বাহুবলী ফিল্মটা দেখবে না, তাহলে এত সব কিছু করা হতো। তাহলে ফোর্ট উইলিয়াম নামে কলকাতার মধ্যে একটা কিল্লা তৈরি করতে শুরু করে ইংরেজরা। সিরাজউদ্দৌলা বললো, দেখো বাবু, আপনারা কিল্লা তো তৈরি করছেন, এরকম করবেন না, আপনাদেরকে ব্যবসা করতে আসেছেন, ব্যবসা করছেন। সিরাজউদ্দৌলা বুঝে গেছিল যে এরা কোন রকম বেঙ্গলকে পুরো অধিকার করার চেষ্টায় আছে, দখল করার চেষ্টায় আছে বেঙ্গলের উপরে। সিরাজউদ্দৌলা বললেন কিল্লা তৈরি করবেন নাই। জর্জ বার্কলে নামে আছে, আচ্ছা ওটা পড়ার দরকার নেই, পরীক্ষায় আসে নাই। কিল্লার মধ্যে যখনই বলতো সিরাজউদ্দৌলা তৈরি করবেন নাই, হ মালিক তৈরি করবে নাই, কাজ বন্ধ। 2-4 দিন, 10 দিন, 1 মাস কাজ বন্ধ। আবার কিছুদিন পর আবার কাজ শুরু করে দিল। আবার সিরাজউদ্দৌলা বলছে কাজ করবেন নাই, হ্যাঁ নাই করবো না, কাজ আরো বন্ধ। আবার কাজ শুরু কিছুদিন পর। এরা আস্তে 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 করে নিয়ে কাজ করেই যাচ্ছে। সিরাজউদ্দৌলা কোনো কথা শুনছে না। শেষ পর্যন্ত যখন লিমিটের বাইরে হয়ে গেল, লিমিটের বাইরে কখন, এরা এখানটাই একটা তোপখানা, কি তোপ এর মেশিন বসানোর চেষ্টা করলো। কি বসালো? তোপ, মানে উপরের মধ্যে তোপ রাখার একটা জায়গা তৈরি করলো, যেখান থেকে কোনো যদি শত্রু আসে তাহলে তোপ থেকে আঘাত করে দেবো। তখন সিরাজউদ্দৌলা বললেন না, এরপর তো লিমিট থেকে বাইরে হয়ে গেল, চলো আক্রমণ করে দিল। কোথায়? ফোর্ট উইলিয়ামে আক্রমণ করলো। এবং আক্রমণ হয়েছিল 20 জুন। প্রশ্ন জিজ্ঞেস করে দেয়, 20 জুন 19 হ্যাঁ, ইংরেজরা বানাচ্ছিল। ভারত ইসে বেঙ্গলের অংশের মধ্যেই ছিল, বেঙ্গলের বাউন্ডারির মধ্যেই ছিল, কিন্তু ওরা বানাতে শুরু করলো 1756 সালে। কত সালে? 1756। কত সালে? উজ্জ্বল বলো, কত তারিখে তৈরি হলো? ফোর্ট উইলিয়ামে কবে আক্রমণ হলো? 20 জুন 1756। ডেট একদম জিজ্ঞেস করে দেয়, ডেট। 1756 অ্যাটাক করলো এবং 146 জন। কতজন? 146 জন। মনে রাখবে, এরপরে আমরা ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে ঢুকে যাব। আর এগুলো যদি না বুঝতে পারো তাহলে পরবর্তীকালে কোনো বুঝতে পারবে না। তাহলে 1756 অ্যাটাক হলো, আর 146 জন, কতজনকে? 146 জনকে ধরলো আর একটা ছোট কামরার মধ্যে বন্ধ করলো। হ্যাঁ, ও 146 জনকে একটা ছোট রুমের মধ্যে বন্ধ করে রাখলো। রুমটা হচ্ছে 18x14 রুম, মানে 18 ফুট লম্বা, 14 ফুট চওড়া। কতজনকে? 146 জনকে বন্ধ করলো। বলা হয় যে 40-50 জনের ক্যাপাসিটি, কিন্তু 146 জনকে এখানে বন্ধ করে রাখা হলো। এবং সকাল হতে 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 সবাই মরে গেল, 123 জন। তাহলে 146 জনের মধ্যে কতজন মরল? এতজন মরে গেল। এটা সবাই মোটামুটি 123 জন মারা গেছে। এই যে কাণ্ড কারখানা হলো, এটাকে অন্ধকূপ হত্যা বলা হয়। পরীক্ষায় একদম ডাইরেক্ট জিজ্ঞেস করবে, অন্ধকূপ হত্যা কি? যদি তোমাদের মেন্স লিখবে WBCS এ, অন্ধকূপ হত্যা কি জিজ্ঞেস করবে। বা তোমার যদি শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে, অন্ধকূপ হত্যার মধ্যে কতজন মারা গেল? কতজনকে বন্ধ করা হলো? 46। এমন পর্যন্ত কি ডেট এবং তারিখও জিজ্ঞেস করে দিয়েছে, 20 জুন 1756 সালে। ক্লিয়ার? মনে রাখবে, এটাকে অন্ধকূপ হত্যাকে ইংলিশে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ব্ল্যাক হোল ট্র্যাজেডি। কি ট্র্যাজেডি? ব্ল্যাক হোল ট্র্যাজেডি। কত বাই কত রুম ছিল? 18 ফুট বাই, মানে 18 গুণিত 14 ফুট। 18 ফুট লম্বা, 14 ফুট চৌড়া। 14 ফুট 10 ইঞ্চি ছিল, 14 ফুট ধরে, 14 ফুট 10 ইঞ্চি ছিল, এমনি 14 ফুট। ক্লিয়ার? তার কোনো সমস্যা? লিখো, তারপর আগাবো। এই ঘটনা যখন ঘটে, তখন এই যে বন্ধ করে রাখিছিল 146 জনকে, সেই সময় হলওয়েল নামে একটা ঐতিহাসিকও বন্ধ হয়ে গেছিল। কি নাম? হলওয়েল। হলওয়েল। কি নাম? হলওয়েল। এবং হলওয়েল
কোন রকম বাঁচা পড়া হয়নি, কোন রকম বাঁচিল তাহলে কোন রকম বাঁচেছে। যে 23 জন ছিল সে 23 জনের মধ্যে হলওয়েলও বাঁচে গেছে। দৌড়ে নিয়ে পালাইলো ইংল্যান্ড। বাপরে বাপ, মোরাই ছিল আমাকে, সব বন্ধ করে রাখে দিয়েছিল, লোক নিঃশ্বাস নিতে পারছে না এরকম অবস্থায়। তো 23 জন মারা গেল। এরকম পুরা এখানে বলতে শুরু করলো, ইংরেজরা তো রাগাই গেল, হ্যাঁ এত সাহস, এত লোককে মরাইলো, চলো অ্যাটাক করবো। তারপর এরা কি করলো, অ্যাটাক করার চেষ্টা করলো। কার উপরে? সিরাজউদ্দৌলার উপরে। সিরাজউদ্দৌলা খুব শক্তিশালী ছিলেন, খুব টাকা পয়সাওয়ালা, খুব ধনবান সৈন্য বাহিনী, কুশল রাজা, একদম খুব ডিজার্ভিং রাজা ছিলেন তিনি। সত্যিকার তিনি খুব যোগ্য রাজা ছিলেন। এবং তার উপরে অ্যাটাক করার জন্য এরা ষড়যন্ত্র করতে লাগলো। ষড়যন্ত্রের মধ্যে এরপরে কি হলো সেটা আগে আসছি, এরপরে বুঝো। এই হলওয়েল যে আছে, হলওয়েল কি নিয়ে বললো যে ওইখানে এত লোককে মারা হলো, কিন্তু এই ঘটনাটাকে অনেক ঐতিহাসকার, অনেক ঐতিহাসিক মিথ্যা কথা বলেছেন। বলেছেন যে সেই সময় যদুনাথ সরকার, এনি বেসান্ত, এরকম অনেক ঐতিহাসিক আছে যারা বলেছেন যে না, এই ম্যাথমেটিক্সটা ভুল আছে, 146 জন ছিলই না। যদুনাথ সরকার তো বললেন ওখানে 40 থেকে 50 বা 60 জন ছিল, বেশি, তার থেকে বেশি 60 ছিলই না, তার থেকে বেশি ইংরেজ ছিলই না ওইখানে ফোর্ট উইলিয়ামের মধ্যে। তাহলে এত লোক মূল্য কিরকম? তাহলে অলওয়েলের এই যে বলা কথাটাকে অনেকেই মিথ্যা প্রমাণিত করেছে। ঠিক আছে, তাহলে সত্য কি মিথ্যা ওটা বলা যায়নি, কিন্তু হলওয়েল নিজের বইয়ের মধ্যে কি লিখেছেন? ব্ল্যাক হোল ট্রেজেডি নামে লিখেছেন, অন্ধকূপ হত্যা সম্পর্কে লিখেছেন। ক্লিয়ার? কত জনের ইনক্লুড করেছেন? 146 জন। এতদূর ক্লিয়ার? নেক্সট লিখো, টুকো, তারপর নেক্সট যাচ্ছে। টুকো মানে ক্যাপচার করো, হয়ে গেল? হয়ে গেছিল না সবার? হ্যাঁ, এরা ষড়যন্ত্র করতে লাগলো, কোন রকম করে নিয়ে অ্যাটাক করা যাক। কার উপরে? বেঙ্গলের উপরে। এই সাইডটা ছিল বেঙ্গল, নিচে মাদ্রাজ থেকে আনা হলো লর্ড ক্লাইভকে। কাকে? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভকে আনা হলো যে কোন রকম তুমি বেঙ্গলে আসে নিয়ে এটা কবজা করো বেঙ্গলকে। বেঙ্গলে আসে নিয়ে সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল মীর জাফর। কি নাম? মীর জাফর। মীর জাফর, মীর জাফরকে কি বললো যে শুনো না, তুমি আমার দিকে চলে আসো, তোমার রাজা হবার আছে না? মীর জাফর বলছে হ্যাঁ হ্যাঁ হবো, তুমি আমার দিকে চলে আসো, এক কাজ করো, তোমাকে রাজা করে দেওয়া হবে। এই ষড়যন্ত্রের মধ্যে আরো অন্যান্য সভার লোক ছিল, কিন্তু মেন যে আসামিটা ছিল সেটা কে? মীর জাফর আর ইংরেজরা মিলে নিয়ে কি করলো না, এরা প্ল্যান করলো যে একটা লড়াই করা যাক। বেঙ্গলের কাছে ভাগীরথী নদীর পাশে একটা জায়গা আছে পলাশী নাম। কি নামে? পলাশী। ঠিক আছে, পলাশী নামে একটা জায়গা আছে, সেই পলাশীর কাছে একটা যুদ্ধ হলো। ইংরেজের দিক থেকে লর্ড ক্লাইভ, আর এই দিক থেকে বেঙ্গলের দিক থেকে সিরাজউদ্দৌলার দিক থেকে কে? মীর জাফর সেনাপতি। লড়াই হলো, পলাশীর যুদ্ধ। প্রশ্ন জিজ্ঞেস করতে কবে হয়? 23 জুন। দেখো, আর ওই বছর জিজ্ঞেস করো না, ডেট জিজ্ঞেস করে 1757। 23 জুন 1757 সালে কি যুদ্ধ হয়? পলাশীর যুদ্ধ হয়। কোথায় আছে পলাশী? বেঙ্গলের মধ্যেই আছে পলাশী একটা জায়গা। ক্লিয়ার? পলাশীর যুদ্ধ কার কার হয়? রবার্ট ক্লাইভ, লর্ড ক্লাইভ, রবার্ট ক্লাইভ। আর এইদিকে ভার্সাস কে ছিল? সিরাজউদ্দৌলা। কি নাম? সিরাজ লিখে রাখো, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার দিক দিয়ে সেনাপতি কে? মীর জাফর। সিরাজউদ্দৌলা যখন লড়াই করছেন মাঠের মধ্যে, ফিল্ডের মধ্যে পুরা লড়াই চলছে, তখন মীর জাফর বলছে মহারাজ এ তো ছোট্ট লড়াইয়ের জন্য আপনি চলে আসেন, আপনি ঘরে যায় আরাম করুন, কোনো সমস্যা না, আমি দেখে নেব। সিরাজউদ্দৌলা বলছে সত্যি পারবি তো? হ্যাঁ। বলছে বাহ, তুই খুব সক্ষম হয়ে গেছিস, তাহলে ঠিকই আছে, ঘর যাচ্ছি। কিছু সৈন্য নিয়ে রাস্তায় দিয়ে নিয়ে সিরাজউদ্দৌলা যাচ্ছিলেন, আর রাস্তার মধ্যে যে সৈন্যগুলা পাঠালো সেটা মীর জাফরের সৈন্য। মীর জাফর মারি দিল। কাকে মারি দিল? সিরাজউদ্দৌলা। তাহলে সিরাজউদ্দৌলা হত্যা, সিরাজউদ্দৌলার মৃত্যু কোথায় হয়েছিল? যুদ্ধ ফিল্ডে, যুদ্ধের ময়দানে, না রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে। তাকে কেমন লড়তে লড়তে মরেছিলেন, না তাকে বিশ্বাসঘাতকতার সহিত তাকে মারা হয়েছিল? বিশ্বাসঘাতকতা। কে করেছিল? মীর জাফর, তার নিজের সেনাপতি। মীর জাফর বলল ঠিক আছে, খুব সুন্দর। সিরাজ যখন মারা গেল তখন কে রাজা হলো? মীর জাফর। কে হলো রাজা? মীর জাফর রাজা হয়ে গেল।
মির্জাফর, বাংলায় লিখি মির্জাফর। মির্জাফর, ঠিক আছে। মির্জাফর যখন রাজা হলো, ইংরেজদের বিরাট খুশি, কোনো প্রবলেম নাই, ইংরেজরা পুরা একদম মজায় মজায় চলছে, পুরা আরাম ইংরেজদের। ইংরেজরা আসছে, পয়সা দিতে হবে, হ্যাঁ মালিক তিজোরি আছে খোলা, নিয়ে যান, যত পয়সা পাচ্ছে নিয়ে যাচ্ছে। ইংরেজরা বলছে আমাদেরকে গিফট দেন। মির্জাফর বলছে হ্যাঁ কি নেবেন গিফট, বিএমডাব্লিউ গিফট করে দেন। তাহলে তখনকার বিএমডাব্লিউ নাই, মানে ওই টাকাটার গিফট করতো, তাহলে বহুত বহুত টাকা গিফট করে দেন। মির্জাফরের মাথা ঘুরছে কোন রকম, যে আমার সব টাকা নিয়ে যাচ্ছে, আমি রাখছি, আমার আলাদা করে একটা মহল বানাবো, জিনিসপত্র নিব, তো এই সব টাকা ইংরেজরাই নিয়ে যাচ্ছে, আমি কি খাবো, আমি তো নাম মাত্র রাজা হয়েছে, এরকম খুদ 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 মির্জাফরের মনে শুরু হয়ে গেছিল। কিন্তু তবুও মির্জাফর আস্তে আস্তে করে নিয়ে ইংরেজদের সব কাজ করতে শুরু করলো, চামচাগিরি যেটা বলি সেটা করতে শুরু করলো। এই সময় একটা প্রথা শুরু করলো, দস্তক প্রথা। কি প্রথা? দস্তক প্রথা। দস্তক প্রথা চালু করে, এবং দস্তক প্রথার দ্বারা ইংরেজরা বিনা শুল্কে, ট্যাক্স ফ্রি উপায়ে ভারতে, বেঙ্গলের মধ্যে বিজনেস করতে শুরু করে। মনে করো আমি বিজনেস করব ট্যাক্স ফ্রি, আর কেউ আছে উদয়, ও বিজনেস করবে কিন্তু ওকে ট্যাক্স লাগবে। ওকে মনে করো 10 টাকার জিনিস বিক্রি করবে, তো 2 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে ও 8 টাকায় বিক্রি করবে, 12 টাকায়, 10 টাকার জিনিস 12 টাকায় বিক্রি করবে। মনে করো 10 টাকায় কোনো একটা জিনিস কিনেছে, তাহলে ইয়াকে 10 টাকায় নিজের লাভও রাখতে হবে, 10 টাকার মধ্যে 2 টাকা তো ট্যাক্স দিতেই হবে। 10 টাকা জিনিসের উপরে কত টাকা ট্যাক্স? 2 টাকা ট্যাক্স। তাহলে 2 টাকা ট্যাক্স দিলে তাহলে কত? 10 টাকা জিনিস 8 টাকা হয়ে গেল। তাহলে লাভ করার জন্য কত টাকায় বিকতে হবে? 11 টাকায় বা 12 টাকায়, হয় না নাই? হ্যাঁ, 11 টাকায় 12 টাকায় বাড়ায় নিয়ে বিকছে, কিন্তু আমার কোনো ট্যাক্স লাগবে না। আমি 10 টাকার জিনিস আমি আরামসে বিকতে পারবো। এই তো 2 টাকা বাড়াই নিয়ে বিকলো। আমি মনে করো 10 টাকা জিনিস প্রথম 10 টাকায় দিতে শুরু করি, তাহলে লাভ হলে লস হইলো? সমান সমান, কোনো লস নাই। কিছুদিন এরকম করার পর উদয় দেখবে যে আমার তো খালি এই 10 টাকার সব জিনিসগুলো লিখছে, সবাই আসে নিয়ে, তো তা 1 টাকাও সস্তা যদি পাওয়া যায় না, ও তাই লোক বেশি যায়। ইয়ে 10 টাকার জিনিস দিয়ে দিচ্ছে 11 টাকা 12 টাকা, এই 10 টাকা দিতে পারবে নাই? কোনো রকম দিতে পারবে নাই। হ্যাঁ, ট্যাক্স লাগবে, ওকে ট্যাক্স দিতে হবে, কোনো রকম দিতে পারছে না, এই লাস্টে বিজনেস করতে ছাড়ি দেবে। জিও তো ওরকমই করলো না, আগে আসেনি, সব ফ্রি করে দিল, যত আছে কাঙ্গাল। ভোডাফোন আইডিয়া, ভোডাফোন তো এখনো উঠতে পারছে না, এয়ারসেল, ডোকোমো, কত কত সিম ছিল সব ডুবে নিয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে মার্কেটে যত কম্পিটিশন ছিল, কম্পিটিশন শেষ হয়ে গেল। এখন এয়ারটেল আর জিও এই দুটার মধ্যেই কম্পিটিশন আছে, বাকিগুলোর কম্পিটিশনে কেউ নাই। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার করে দিল, এত ফ্রিয়ে করে দিল সব কিছু জায়গায়। তাহলে এই দস্তক প্রথার দ্বারা কি করলো, ইংরেজদের কোনো ট্যাক্স লাগতো না বলে নিয়ে ইংরেজরা ব্যাপার করতো, ইংরেজরা ডমিনেট করতো, সস্তায় এরা জিনিস বিক্রি করতো, কোনো ট্যাক্স লাগতো না বলে নিয়ে। আর এদের কাছে সব জিনিসগুলো নিত, বাকি লোকগুলো আসেনি, ওরা তো জিনিস দেখবে না সস্তা বটে কোনটা, আসেনি, সস্তা জিনিস নিত। বাকি ব্যবসা, ভারতের ব্যবসা, বেঙ্গলের ব্যবসা চৌপট, শেষ। মঙ্গলের ব্যবসা চলতোই নেই, মানে সাধারণ লোকের ব্যবসা শেষ হয়ে গেল। এটা ইংরেজরা আরো লাভবান হতে শুরু হইলো, আর ভারতের কোনো লাভ হইলো না। ভারত কখন ডেভেলপ করবে? যখন ভারতের লোকেরাই ডেভেলপ করবে, হলো না? ইংরেজরা ভারতের লোক ছিল কি? নাই। তাহলে মির্জাফর এত ডেঞ্জারাস জিনিস করলো, শেষ পর্যন্ত মির্জাফরও তিতা গেলে, শেষ পর্যন্ত রোজই আসেনি গিফট খুঁজছে। তোমাকেও যদি কেউ আসেনি গিফট খুঁজে, তোমার গার্লফ্রেন্ড যদি আসেনি আমাকে রোজ একটা গিফট দাও, তো তুমিও তো ফের নাই বাপ, দরকার নাই, হলো না? হ্যাঁ, ইও রোজ গিফট খুঁজতো, ইংরেজরা আসেনি। মির্জাফর বলছে পারবো না আমি দিতে, হয়ে গেল, আর এরপর আমি নিজের টাকা আইন করবো আর জমা করবো। মির্জাফর হ্যাঁ জমা করবে, এরকম কি করতে পারো? ইংরেজরা বলছে, তখন বুঝলো যে ইয়াকে রাজা রাখা চলবে না, এই রাখলে কোন রকম আমাকে দিতে পারবে না টাকা। ইংরেজরা গেল, যাই নিয়ে সিরাজউদ্দৌলার জামাই মীর কাসিম, মীর কাসিম, বানান কেমন হইলো? মীর কাসিম, এদিকে লোটা, হ্যাঁ, মীর কাসিমকে ধরে নিয়ে আনলো যে আপনি রাজা হবেন। তো মীর কাসিম তো বলছে হ্যাঁ রাজা হবো। মীর কাসিমকে রাজা করে দিল। মীর কাসিম রাজা হয়ে গেল। মির্জাফরকে মার দেওয়া হলো কি না, মির্জাফরকে পদচ্যুত করে দেওয়া হলো, মানে নিজের যে সিংহাসন, সে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হলো। এবং মির্জাফর এদিকে সেদিকে বনে আরে মাছ ধরে বলে, হ্যাঁ, বাচ্চাদের সাথে গুলি খেলে বলে মির্জাফর এরকম কাজ করছে। ও তাওয়া নিয়ে দৌড়াই, আগে আমি কত সুন্দর রানী ছিলি, এখন আমাকে কিরকম করে দিলি। আগে সবাই রানী স্যালুট স্যালুট বলতো, এখন আমার মেকআপেরও টাকা হচ্ছে নাই, তোর জন্য পুরা গালি আগে।
যত ধরনের মির্জাফর। আর মীর কাসিম রাজা হয়ে গেল। মীর কাসিম যখনই রাজা হলো, মীর কাসিম খুব যোগ্য একটা রাজা ছিল, এবং মীর কাসিম যখনই হলো দস্তক প্রথাকে সব থেকে আগে শেষ করে দিল। কোন প্রথা? দস্তক প্রথা শেষ। তাহলে বলছে যে এরপর বিজনেস করতে হবে, তাহলে বিজনেস আপনারা করবেন ট্যাক্স দিয়ে নিয়ে। যদি ট্যাক্স ফ্রি হয় তো সবার জন্য ট্যাক্স ফ্রি, আর যদি ট্যাক্স লাগবে তো আপনারও ট্যাক্স লাগবে, কোনো নেই হবে। তখন প্রথম প্রথম ইংরেজরা বললো তো এটা তো সমস্যায় ফেরবো না কি, না বলছে কোনো ব্যাপার নেই, বললে তো ভালোই বটে, কোনো কোনো সময় তো গিফট তো দিবে। ঠিক আছে, চলতে লাগলো। মীর কাসিম কিন্তু মনে মনে ভাবে নিল, যদি আমাদেরকে ইংরেজদের সাথে লড়াই করতে হবে, তাহলে এইখানে আমার রাজধানী রাখলে হবে না। তাহলে রাজধানী চেঞ্জ করে দিল। রাজধানী নিয়ে গেল কোথায়? এখনকার বর্তমান বিহারে আছে মুঙ্গের। কি নাম আছে? মুঙ্গের। মুঙ্গেরের মধ্যে নিজের রাজধানী নিল, মুঙ্গের নিয়ে গেল রাজধানী। কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। রাজধানী কোথা? মুঙ্গের। হ্যাঁ, তাহলে হ্যাঁ মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। এরপরে দেখো, যখন তোমার কাছে কেউ থাকবে, তুমি তো বারবার নোটিস করতে পারবে। তোমার ভাই বা তোমার দাদা, তোমার ভাই যদি তোমার পাশে বারবার পড়তে বসে, তো তুমি বুঝতে পারবে যে ভুল কতটা কমজোর আছে, কতটা কি আছে। আর তোমার ভাইকে যদি হোস্টেলে পাঠান দিই, দু চার দিন, এক মাস পর আসে নিয়ে ভাই পুরা 2-4টা ইংলিশ বলে দিল, হ্যালো कैसे हो तुम लोग, सब कोई ठीक हो, তো তুমি ভাববে যে পুরা ইংলিশ বলছে, বুঝলে? ইংলিশ বলছে কি না, এরকম ভাওতা দিতে পারে। তুমিও বুঝতে পারবে না, তুমিও ভাববে যে আমার ভাই বুড়া পড়ছে, কিন্তু কোনো পড়ছে না, এরকম হতে পারে। তাহলে তুমি তোমার কাছে থাকবে, তবে তো তুমি নিজের দিতে পারবে। এই রাজধানী নিজের দৌড়াই নিয়ে গেল মুর্শিদাবাদ থেকে কোথা? মুঙ্গেরে। এরপর ইয়ার ধান পাশে কোনো ইংরেজ নাই, কোনো ইংরেজ লোক নাই, কোনো তার উপরে নজর রাখার কোনো, এই কি কাজ করছে কি নাই কেউ খবর দিতে পারছে না। এই তো বড় সমস্যা ওটা। আর মুঙ্গেরে যাওয়ার পর কারখানাও লাগাই দিল, হাতিয়ারের কারখানা। কিসের কারখানা? হাতিয়ার। মুঙ্গের এখনো হাতিয়ারের জন্য খুব ফেমাস আছে। যদি কোনো ডুপ্লিকেট কোনো দরকার আছে, মুঙ্গেরে একদম ইজিলি পাওয়া যায়। বিহারের মুঙ্গের, বর্তমান বিহার আছে। আগে তো বেঙ্গল, বিহার, উড়িষ্যা সব একই ছিল না? হ্যাঁ, বর্তমানে এটা আলাদা হয়নি, বিহার হয়ে গেছে। তাহলে মুঙ্গের আগে বেঙ্গলের মধ্যে ছিল। তো দূরে গেল মুঙ্গের এক সাইডে, দূরের থেকে, মুর্শিদাবাদ থেকে দূরে, মেন রাজধানী থেকে দূরে। এখানের মধ্যে কিসের কারখানা? হাতিয়ার কারখানা লাগালো, মুঙ্গের হাতিয়ার কারখানা। এই মুঙ্গের হাতিয়ার লাগা কারখানার ফলেও আরেকটা ঘটনা ঘটে গেল, যে ইংরেজরা বুঝে গেল যে না, মীর কাসিমকে আর রাখা যাবে না সিংহাসন। মীর কাসিমকে সিংহাসন থেকে সরাই দিল। এরপর আবার নিয়ে এলো একজন রাজাকে। সে রাজার নাম হচ্ছে, আচ্ছা লিখো, তারপর বলছি, ক্যাপচার করো। হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট যত বন্দুক আছে সব কিছু বনে, তবে হাতও ফুটতে পারে। দেখিস না মির্জাপুর কালীন ভাইয়া যে বন্দুকগুলো বোনায়, হাতও ফুটতে পারে। এরকম মুঙ্গের পুরো এখনো কারখানা আছে, এখনো পুরা চলে। ডুপ্লিকেট বন্দুক সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, দেশি কাট্টা। লিখছো না, লিখো না, ক্যাপচার করো তাড়াতাড়ি। একজন ক্যাপচার করো, গ্রুপে দিয়ে দাও, জলদি শেষ করে দেবো। হলো, নেক্সট যাই। দেখো, তাহলে মীর কাসিমকে, তারপরে এদের আরো মাথা ঘুরলো, আবার মীর কাসিমকে সরাই নিয়ে এলো মীর জাফরকে রাজা করলো। আবার মীর জাফর খুঁজতে গেল, যে মীর জাফরকে খুঁজো, দেখছে মীর জাফর বাচ্চাগুলোর সাথে গুলি খেলছে, ও মাছ ধরছে, এরকম করছে। হ্যাঁ, ধুতি পরে নিয়ে, গামছা পরে নিয়ে, ফাটা গামছা। মীর জাফর, হ্যাঁ রাজা হবে? কিন্তু বলছে হ্যাঁ আমি রাজা তো হবো, বউয়ে তোমায় গাল দিচ্ছে, মালিক আমি আর পারবো না, এরকম পায়ে পড়ে দিল, কোন রকম ইয়াকে রাজা করাইল। কে? মীর জাফর আবার রাজা। পরীক্ষায় জিজ্ঞেস করবে, কেমন ফাঁসাবে? মীর জাফরের পরে কে রাজা হলো? মীর কাসিম। আবার ঘুরাই দেবে, মীর কাসিমের পরে কে রাজা হলো? মীর জাফর। তোমার মাথা ঘুরবে, খেয়ে একইটা রাজা দুবার কেমনে হচ্ছে, মাথা ঘুরে যাবে। তাহলে এটা মনে রাখবে, প্রথমে মীর জাফর, তারপর মীর কাসিমকে হটায় নিয়ে মীর জাফর আবার রাজা করা হলো। ঠিক আছে, মীর জাফরকে যদিও রাজা করা হয়ে দিল, কিন্তু মীর জাফরের ততটা পাওয়ার দিয়ে দেওয়া হলো নাই। বেশি পাওয়ার কার? ইংরেজদের, মীর কাসিমের নাই, ইংরেজদের। মীর কাসিমকে যখন সরিয়ে দেওয়া হলো, মীর কাসিমের মাথা ঘুরলো। মীর কাসিম বলছে যে আর টিকা যাচ্ছে না, এরপর পিটতে হবে এদেরকে। ইনি কি করলেন? এটা ভারত তো, দস্তক প্রথা বন্ধ ছিল। এটা বেঙ্গল, তিনি চলে গেলেন অবধ, উত্তরপ্রদেশ। অবধ নামে একটা জায়গা আছে, অবধের রাজা ছিলেন, এখানে লিখে দিচ্ছি, অবধ। আচ্ছা, অবধ বলা হয়, অবধের রাজা সুজাউদ্দৌলা। কি না, বাংলা লিখবো নাকি? সুজাউদ্দৌলা।
ঠিক আছে, বাংলা ইংলিশ দুটো হয়ে গেল। কোন রাজা? সুজাউদ্দৌলার পাশে গেলেন যে ভাই রে, আমি রাজা ছিলি আগে, আমাকে হাঁটান দিল, কাজ করো না, পিটা যাক ইংরেজ গুলাকে। বলছে সুজাউদ্দৌলা বলছে হ্যাঁ চল তবে দেখাই যাক। তাহলে এরপরে গেল দিল্লি। দিল্লি মুঘল সম্রাট ছিল তখন দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় ছিল। ইয়াকে বললো শুনুন না, আপনাদেরকে তো খুব সমস্যায় রাখেছে ইংরেজরা, আপনিও চলুন লড়াই করবেন। ইয়ে বলছে হ্যাঁ চলো তবে। 3 লোক মিলে নিয়ে পুরো একদম সৈন্য তৈরি করলো। আর কে ছিল? আরেকজন কে ছিল? মীর কাসিম। 3 জন মিলে নিয়ে একদম সৈন্য তৈরি করলো আর নিয়ে গেল লড়াই করতে ইংরেজদের কাছে। ইংরেজরা তো, লর্ড ক্লাইভ তো বুঝে গেল যে এরপর যে মারটা মারবে আমাকে, ছাড়বে নাই। লর্ড ক্লাইভ তো ওইখানে বিশ্বাসঘাতকতার জোরে নিয়ে, ছল করে নিয়ে সেই পলাশির যুদ্ধ জিতেছিল। হ্যাঁ, কিন্তু এখানে তো পারবে, এখানে না, এখানে তো এত মারবে না, হালত খারাপ করে দেবে, হাড়ও বাঁচবে না। আর বললে পালাই, তাহলে পালাইলো আর ডাকলো হেক্টর মুনরোকে। কাকে? হেক্টর মুনরো ইয়াকে ডাকা হলো এবং এদের মধ্যে একটা লড়াই হলো। লড়াইটার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। কি যুদ্ধ? বক্সারের যুদ্ধ। কোন যুদ্ধ? বক্সারের যুদ্ধ। তাহলে কে কে ছিল একদিকে সৈন্য? কে? একদিকে সৈন্য এরা অবধের নবাব সুজাউদ্দৌলা, শাহ আলম দ্বিতীয় কোথাকার? দিল্লি। আর বেঙ্গলের কে ছিল? মীর কাসিম। 3 জন মিলে নিয়ে কার সাথে লড়াই করলো? ইংরেজ সেনাপতি হেক্টর মুনরো। জিততে পারলো? নাই পারলো। এই হেক্টর মুনরো খুব অ্যাডভান্স ধরনের এই নিয়ে এলো হাতিয়ার। দেখবে না ইসের মধ্যে যদি KGF 2 দেখবে, KGF 2 না 3 হলো, 2 এ বেড়েছে না। KGF 2 এর মধ্যে সঞ্জয় দত্ত যখন পুরো একদম নিচে ছিল সব অস্ত্র শস্ত্র নিয়ে, তখন গাড়ি নিয়ে ওপর দিকে দিয়ে যাচ্ছিল আর রকি ভাইয়া বের হয়নি, এরকম করে করতে শুরু করলো। এক গাদা হাতিয়ার বের হয়ে গেল, মেশিন গান একদম অ্যাডভান্স ধরনের হাতিয়ার। বড়ি মাতা না ছোটি মাতা কি নাম ছিল, পুরো একদম মারি নিয়ে পাউডার করে দিল। হ্যাঁ জয় বটে পুরো একদম মারি নিয়ে পাউডার করে দিল। ঠিক তেমনি হেক্টর মুন্ডের কাছে খুব অ্যাডভান্স হাতিয়ার ছিল, আর ইনারা পুরানো হাতিয়ার নিয়ে এসেছিলেন। অ্যাডভান্স হাতিয়ার থাকার কারণে হেক্টর মুন্ডো বা ব্রিটিশ সেই যুদ্ধটা জিতে গেল। কি যুদ্ধ? বক্সারের যুদ্ধ। এরা 2 লোক সুজাউদ্দৌলা আর মীর কাসিম তো কোন রকম পালাইলো, ধরা পাই গেল শাহ আলম দ্বিতীয়। আসুন বসুন। খুব মারেছে ইয়াকে। আপনার কি ছিল যে আপনি অত ধুলে দিল্লি কি রকম কি জন্য আইলেন? আমাকে ভুলাই দিল। আমাকে তো কোনো বলতে পারছি না, আমাকে তো ভুল ভাল করে নিয়ে বুঝাইনি নিয়ে আসেছে। আমি ভাবলি কি চলে যাব, কিন্তু ভুল হয়ে গেল। আসো। আচ্ছা এক কাজ করো, তুমি এখন রেস্ট লাও। দিল্লি যায়নি, দিল্লি পাঠাই দিল। 1 বছর পর ডাকলো 1765 সালে। কত সালে? 1765। কোথা লিখবো? এখানে লিখে দিই। হ্যাঁ হারে গেল। অস্ত্র শস্ত্র ভালো থাকতো না, অ্যাডভান্স থাকতো না। 1765 সালে ডাকিল কাকে? দিল্লির নবাব কে? শাহ আলম দ্বিতীয়। আসুন, আর একটা সন্ধি সাইন করলো, এলাহাবাদের সন্ধি। কি সন্ধি? এলাহাবাদের সন্ধি। এই সন্ধি অনুযায়ী খুব ইম্পর্টেন্ট, অনেকবার মেন্স লেখার জন্য এসেছে, অনেক পরীক্ষাও এসেছে। এটা এলাহাবাদের সন্ধির দ্বারা ইনারা দেওয়ানি অধিকার পাইল। এরপরে কি অধিকার? দেওয়ানি। দেখো ভারতে 2 ধরনের পাওয়ার থাকে, একটা রাজনৈতিক, যারা আচ্ছা দেখতে পাচ্ছ না, এটাকে বুঝাচ্ছি আমি। 1765 এটাকে ক্যাপচার করো, তারপর বলছি। ক্যাপচার করো আগে, তারপর বড় করে নিয়ে বুঝাতে হবে না। জিজ্ঞেস করবো, আমারও মনে নাই। হ্যাঁ 1764। এটা বক্সারে লিখি নাই নাকি? 1764 ডেট আমি দেখে নেবে, আমারও মনে নাই ডেটটা কবে বল। 1764 বক্সার যুদ্ধ 1764। হ্যাঁ ডেটটা দেখে নেবে, ডেটটা মনে নেই আমার। যাবো নেক্সট যাবো।
দেখো তাকাও, বক্সারের যুদ্ধ কত সালে? 1764। এর ফলস্বরূপে কি কি হয়? একটা সন্ধি হয়। কোন সন্ধি? এলাহাবাদের সন্ধি। এই সন্ধির মধ্যে কি হয়? দেওয়ানি অধিকার পায় কারা? ইংরেজরা। দেওয়ানি অধিকার কি জিনিস মনে করো? দু ধরনের জিনিস, একটা রাজনৈতিক আর একটা দেওয়ানি। এমনি পলিটি বুঝবো তো দেওয়ানি ফৌজদারি বুঝতে হবে, কিন্তু এখানে এটা বুঝো রাজনৈতিক। রাজনৈতিক মানে জিনিসগুলো হচ্ছে যে এডুকেশন, পড়া, পুলিশ, শাসন, এই সব জিনিসগুলোকে রাজনৈতিক বলায়। আর দেওয়ানি মানে ট্যাক্সের পয়সা, মানে পয়সা। দেওয়ানি মানে বুঝে যাবো পয়সা। যখনই যুদ্ধে হারলো, বক্সারের যুদ্ধে, ই তো বলছে হ্যাঁ আপনার যা কিছু নেওয়ার আছে নিয়ে নেন না, কোনো সমস্যা নেই। আপনি বেঙ্গল চাই বেঙ্গল নিন, অবাধ দরকার অবাধ নেন, দিল্লি দরকার দিল্লিও নিয়ে নেন, কোনো সমস্যা নেই, সব কিছু নিয়ে নেন। কে বলছে? আরাম দিতে কোনো ব্যাপার নেই, আরামসে আপনি নিয়ে নেন, আমি কোনো বলবো না। কিন্তু ইংরেজ বলছে না, আমি এগুলা নিয়ে কি করবো, তুমি রাখো, এগুলার উপরে পুরো শাসন করো তোমরা। রাজনৈতিক যা নিজের পুলিশ রাখো, এডুকেশন দেখো, শাসন করো, আমি রাজা বটি, সব দিকে চিল্লাই বলো, কোনো সমস্যা নেই, কিন্তু যা ট্যাক্সের পয়সা আসবে সব আমি নিয়ে যাবো। তাহলে দেওয়ানি লাভ কোথায় পেল? বেঙ্গল, বিহার আর উড়িষ্যা। বেঙ্গল, বিহার, বিহার আর উড়িষ্যা। কোথায়? উড়িষ্যার মধ্যে। এই তিনটা জায়গার মধ্যে দেওয়ানি লাভ পেল। কোন সন্ধির দ্বারা? এলাহাবাদের সন্ধি। ঠিক আছে, কত সালে? 1765 সালে। 1765 সালে। ক্লিয়ার? দেওয়ানি মানে সব টাকা কে নিয়ে যাবে? ইংরেজ নিয়ে যাবে। পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন যুদ্ধের দ্বারা ইংরেজরা পূর্ণরূপে বেঙ্গলের উপর অধিকার করলো? পলাশির যুদ্ধ। কোন যুদ্ধের দ্বারা ইংরেজরা পূর্ণরূপে ভারতের উপর নিজের শাসন মজবুত করলো? বক্সার যুদ্ধ। বক্সারের যুদ্ধের দ্বারা বড় বড় দুটা তিনটা তো পাওয়ার নিয়ে নিল। এটা না দেখো যে 3 লোক হারলো, সুজাউদ্দৌলা, মীর কাসিম আর শাহ আলম দ্বিতীয়, 3 জন হারলো, এটা না দেখো 3 জনের সাথে সাথে তাদের রাজ্যগুলো চলে গেল। কি গেল? রাজ্যের যে ট্যাক্স পাওয়ার গুলো কাদের কাছে চলে গেল? ইংরেজদের কাছে। ইংরেজরা বলবান হয়ে গেল, যে যার যত পয়সা সে তত শক্তিশালী। এটা মনে রাখবে, এটা নিয়মেই বটে, এখনো নিয়ম বটে, পরবর্তীকালেও নিয়মেই থাকবে। কিনা যত পয়সা, যার কাছে যত পয়সা সে তত বলবান। তাহলে পাওয়ারটা কার কাছে চলে গেল? ইংরেজদের কাছে, এবং পূর্ণরূপে ভারতের শাসন নিশ্চিত হয়ে গেল। ভারতের উপরে শাসন হবে ইংরেজদের, এটা নিশ্চিত হয়ে গেল। ক্লিয়ার? নির্ণায়ক যুদ্ধ কোনটার দ্বারা নির্ণয় হলো যে ভারতের উপরে এরপর ইংরেজদের শাসন হবে? কোন যুদ্ধের দ্বারা? বক্সারের যুদ্ধ। পূর্ণরূপে বেঙ্গলের উপরে শাসন কোন যুদ্ধের দ্বারা হলো? পলাশি। দুরকম প্রশ্ন জিজ্ঞেস করে ফাঁসাবে। বক্সার আর পলাশির মধ্যে টেনশন করবে নাই, কনফিউজ হবে নাই। ক্লিয়ার? বক্সার বুঝলে না? বক্সার আর পলাশির যুদ্ধের গুরুত্ব কি এত দূর ক্লিয়ার, আর কোনো শেষ নাই। এইটাকে বলা হয় দ্বৈত শাসন বলা হয়। এটাকে আরো ফাঁসাবে, দেখো দ্বৈত শাসন আরো ফাঁসাবে। যদি তোমাদেরকে একটু উঁচু পরীক্ষায় যাবে না, তো দ্বৈত বিশেষ পরীক্ষাগুলো জিজ্ঞেস করে, এখন তো নর্মাল পরীক্ষাও জিজ্ঞেস করে দিচ্ছে। দ্বৈত শাসন ব্যবস্থা কবে থেকে চালু হয়? কবে থেকে? 1765 এলাহাবাদের সন্ধি। দ্বৈত শাসন মানে কি? 2 লোক শাসন করছে। দেখো, 1 লোক পুলিশ সামলাচ্ছে আর 1 লোক পয়সা নিয়ে যাচ্ছে। হ্যাঁ না নয়? এটাকে দ্বৈত শাসন বা ইংলিশে আইলে ডুয়াল গভর্নমেন্ট বলা হয়। ডুয়াল গভর্নমেন্ট। ক্লিয়ার? তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা কবে থেকে চালু হয়? কোন যুদ্ধের পরে? বক্সার যুদ্ধের পরে। বক্সার যুদ্ধ কত সালে? 1764। কে নেতৃত্ব দেয় ইংরেজদের দিক থেকে? হেক্টর মুনরো। আর পলাশির যুদ্ধে ইংরেজদের দিক থেকে কে ছিল? রবার্ট ক্লাইভ। অন্ধকূপ হত্যার মধ্যে একটা ইতিহাসকার বন্ধ হয়ে গেছিল। ইতিহাসকারটার নাম কি? হলওয়েল। কতজন লোককে বন্ধ করা হয়েছিল? 146 জন। কতজন মরল? 123। বাঁচল কত? 23 জন। কবে হয়েছিল অন্ধকূপ হত্যাকাণ্ড? 20 জুন 1756। 1756। পলাশির যুদ্ধ কত সালে? 23 জুন 1757। ভাবছো 1 মাস 3 দিন পর। হ্যাঁ, 1 বছর 1 মাস। সমস্যা হবে কোনো? ক্লিয়ার? লিখো।
বাড়িতে গিয়ে ভালো করে প্রশ্ন বানাবে এগুলো, তা নাহলে সমস্যা হবে। হ্যাঁ, তাহলে বলো, বাংলার শাসন, বাংলার প্রতিষ্ঠা কে করে বেঙ্গল? মুর্শিদ কুলি খাঁ। রাজধানী কোথায়? মুর্শিদাবাদ। মীর কাসিম, মীর কাসিমের পরে রাজা কে হয়? মির্জাফর। মির্জাফর পরে রাজা কে হয়? মীর কাসিম। ঠিক আছে, কে পুরো পরিপূরক বটে। সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা কে করে? মির্জাফর। তার ঘরের কে করে? ঘাসিটি বেগম। ঘাসিটি বেগম কে ছিল? কাকি ছিল, তার কাকি। ক্লিয়ার? এরপরে এরপরে মনে রাখো, সব থেকে ইম্পর্টেন্ট, কোথায় হাতিয়ারের কারখানা দেওয়ার কারণে যুদ্ধ হয়? মুঙ্গের। কোথায়? মুঙ্গের, বিহারের মুঙ্গেরে। এলাহাবাদের সন্ধি 1765। বক্সার যুদ্ধ 1764। কারো কোনো সমস্যা? হ্যাঁ, আজকের ক্লাস এখানেই থাক, পরের ক্লাসে আবার দেখা হবে। জয় হিন্দ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তত দেরির জন্য যারা নতুন আছো চ্যানেলের মধ্যে, তারা সাবস্ক্রাইব করবে, সবাই লাইক করবে, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ। জয় হিন্দ।